শখের কেনা জিনিসটা একটা সময় এসে আমার পাশে এমনভাবে দাঁড়িয়েছিল, এমনভাবে আমাকে সাপোর্ট করেছিল, সেই কথাগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। মানুষ বলে যে অবহেলা পেলেও নাকি একটি মানুষ চলে যায়, ভুলে যায়। সেখানে এই মেশিনটা দিনের পর দিন, বছরের পর বছর অবহেলা করে এই মেশিনটা কিভাবে ভালো থাকবে বলেন? এই মেশিনটা একটা সময়ে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছিল, আমার পাশে দাঁড়িয়েছিল। সেই জিনিসটাকে আমি এত বেশি অবহেলা করেছি। তো আজকে চিন্তা করলাম যে মেশিনটা পরিষ্কার করব, যেহেতু 2-3 বছর মেশিনটার মধ্যে কোনো হাত দেওয়া হয় নাই, একদম অবহেলায় পড়েছিল। তো আসলে একটা সময় কি অবহেলার জিনিসটা একটা সময় এসে কাজে লাগে, সেই জিনিসটাকে আবার যত্ন করে নিজের মতো করতে চাই, কিন্তু সেটাও তো আর নিজের মতো হবে না, কারণ অবহেলা জিনিসটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। একটা মানুষকে আপনি কষ্ট দিবেন, কষ্ট দিয়ে কথা বলবেন, তারপরে যদি আপনি সেই মানুষটার সাথে ভালো ব্যবহার করেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, তাহলে কি সেই মানুষটা কষ্টের কথাগুলো ভুলে যাবে? কখনোই ভুলবে না। একটা মানুষের মনে দাগ যখন লেগে যায় কোনো কথায়, তারপর আপনি যতই তাকে আদর যত্ন করেন না কেন, সেই মনের দাগটা কখনোই আপনি মুছে ফেলতে পারবেন না। তো যাই হোক, এখানে মেশিনটা ঠিক করছিলাম বলতে অনেক দিন যাবৎ মেশিনটায় কোনো কাজ করা হচ্ছিল না। প্রায় 2 থেকে 3 বছর আমি অনেকটাই অসুস্থ ছিলাম, সেজন্য মেশিনটা কিন্তু পড়েছিল, কোনো রকম কাজ করা হচ্ছিল না। তো এখন মেশিনটা আবার নতুন করে যত্ন করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে এটা দিয়ে আবার কাজ করতে পারি। তো আমি যখন আমার বিয়ে হয়েছিল, সোহানা হয়েছে, সোহানার তখন 2 থেকে 3 বছর। তো সেই সময় তো আমি একদমই নতুন, খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে মা হয়েছি, এত কিছু বুঝতাম না। তো ফ্ল্যাট বাসায় থাকতাম। ফ্ল্যাট বাসায় থাকাকালীন আমার প্রচণ্ড একা একা লাগতো, ভালো লাগতো না, যেহেতু আমি গ্রামের মেয়ে। গ্রামে থাকাটা আমার একদম অভ্যস্ত ছিল, মানুষজনের সাথে থাকা, কথা বলা। তো সেজন্য মুস্তাকিমের বাবা বলল যে চলো তাহলে বাসাটা পাল্টে ফেলি। তো বাসা পাল্টে টিনসের যে রুমগুলো, বারান্দাওয়ালা রুম, একটা রুম আর সামনে একটা বারান্দা থাকে, বাথরুম, তারপর হচ্ছে রান্নাঘর, এটা শেয়ারে ব্যবহার করতে হয়। তো সেরকম একটা রুম নিলাম। তো সেখানে আসার পর দেখি সবাই মেশিনে কাজ করে। প্রায় 5 থেকে 6 মাস থাকার পর দেখি প্রত্যেকটা রুমে মেশিন আছে, মেশিনে কাজ করতেছে। তো আমারও শখ হলো যে একটা মেশিন কিনে দাও, যেহেতু আমি মেশিনের কাজটা আগে থেকে জানি, বিয়ের আগে। তো আমার বান্ধবী আর হচ্ছে আমি দুজনে মেশিনের কাজ শিখেছিলাম, মানে টেলারের কাজ শিখেছিলাম। তো তারপরে আর মেশিন কেনা হয় নাই বিয়ের আগে। তো মোস্তাকিমের বাবা এই মেশিনটা আমাকে কিনে এনে দিল। তারপর থেকে আমি মেশিনটা কাজ শুরু করলাম। প্রায় 8 থেকে 9 মাস সম্ভবত কাজ করেছিলাম। এই 8 থেকে 9 মাসের মধ্যে আমি 70,000 টাকার কাজ করেছিলাম। যদিও আমার হিসাব নাই, তারপরও আমার মনে হচ্ছে যে 60 থেকে 70,000 টাকা আমি ইনকাম করেছিলাম এই মেশিনটা দিয়ে। তখন যেহেতু সোহানা ছোট ছিল, সংসারটা একদমই ছোট ছিল, মোস্তাকিমের বাবা সকালে মার্কেটে চলে যেত, তখন আমি বাসায় একা থাকতাম। সকালে রান্না করে সারাদিন মেশিনে কাজ করতাম, আমার মেয়েটা আমার সাথে বসে থাকতো। সোহানা কিন্তু একদমই নিরিবিলি একটা মেয়ে, সব সময়ের জন্যই। অনেক বাচ্চারা আছে অনেক বেশি দুষ্টামি করে, ফাজলামিও করে। আমি যেহেতু টিনসেট বাসায় ছিলাম, আমার মেয়েটা কিন্তু কখনো কারো রুমে যায় নাই, সব সময় ঘরের মধ্যে থাকতো। তো সেজন্য আমার কাজ করতে বেশি সুবিধা হতো, যেহেতু আমার মেয়েটা একদমই দুষ্টামি করতো না, খুব শান্ত ছিল। তো কাজ করতে করতে একসময় দেখা যায় কি কাজটাকে এত বেশি আপন করে নিয়েছি, আমার সারাক্ষণ মেশিনে কাজ করতে ভালো লাগতো। যেহেতু আমি মেশিনে মোটর বসিয়েছিলাম, আর কি কাজ করেছি সেটা কিন্তু এখনও বলা হয় নাই। আমি কিন্তু ব্যাগ তৈরি করেছিলাম মেশিনে। তো যাই হোক, এত পরিমাণ কাজের মধ্যে নিজেকে সমর্পণ করেছিলাম যে মেয়েটাকে একটা যত্ন, সংসারের প্রতি বাড়তি যে একটা গুছানোর কাজ, সেটা হচ্ছিলই না।
দিনের পর দিন নিজের প্রতি যে একটা অবহেলা, সংসারের প্রতি অবহেলা বেড়ে যাচ্ছিল। তো একটা পর্যায়ে এসে আমি কাজটা আবারও ছেড়ে দিলাম। চিন্তা করলাম যে না, আমার বাচ্চাটাও ছোট, আমি এভাবে কাজ করলে আমার তো আল্লাহর রহমতে টাকার অভাব নাই, সংসারের কোনো অভাব নাই। মোস্তাকিমের বাবা, আমি আর আমার ছোট্ট মেয়েটা। তখন তো আমার খাবারের মতো কেউ ছিল না, মেয়ে তখন খেতে পারতো না, ভাত খেত না। তো সেজন্য আমি কাজটা ছেড়ে দিলাম যে না, আমার সংসারের প্রতি আমি বেশি কেয়ারফুল হব, আমি আমার কাজটা আর চাই না। তো যাই হোক, কাজটা ছেড়ে দিলাম। তবে এই কাজের টাকা দিয়ে কিন্তু আমি একটা স্বর্ণের চেন কিনেছিলাম। বাকি টাকাগুলো মোস্তাকিমের বাবা খরচ করে ফেলেছিল, ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম যে তুমি খরচ করো, আর কিছু টাকা দিয়ে আমি একটা চেন কিনেছিলাম। তো যাই হোক, মেশিনটা আমাকে অনেক বেশি উপকার করেছিল একটা সময়। তো তারপরে আমি আর মেশিনে তেমন একটা কাজ করি নাই। তো আমার জামা কাপড় সবসময় আমি আমার ছোটো বোনকে দিয়ে বানাইতাম, যেহেতু গ্রামে আমি খুব ঘন ঘন যাই। তো 3 পিস কিনে একসাথে নিয়ে যেতাম, ছোটো বোন বানিয়ে দিত। তো এখন যেহেতু ছোটো বোন নাই গ্রামে, আপনারা সবাই জানেন, ও নোয়াখালী চলে গিয়েছে। তো নোয়াখালী যেয়ে তো আর 3 পিস বানানো সম্ভব না, তাই নিজের কাজ তো নিজেরই করতে হবে। সেজন্য অযত্নে রেখে দেওয়া মেশিনটা আবার যত্ন করে পরিষ্কার করে নিলাম, কাজের উপযোগী করে নিলাম। যদিও জানি মেশিনটা আমাকে আগের মতো সাপোর্ট করবে না, তারপরেও পরিষ্কার করে নিলাম, একদম তেল দিয়ে কয়েকদিন রেখে দেব, তারপরে কাজ শুরু করব। তো আপনারা কিন্তু সবাই দেখেছেন আমার ভিডিওতে আমার কাজে আমার সহযোগী কে ছিলেন। যিনি আমার সব কাজে সহযোগিতা করেন, আমার ছেলেটা। তো আমাকে একদম হেল্প করেছেন সম্পূর্ণ মেশিনটা পরিষ্কার করতে। তো মেশিনটা পরিষ্কার করে মেশিনের যে স্ট্যান্ডটা, পাওদানিটা, সেটা পরিষ্কার করে একটু তেল দিয়ে রাখবো। তারপরে মেশিনটা সেট করে রেখে দেব। এখন যেহেতু আপাতত কাজ করছি না, চিন্তা করলাম তেল দিয়ে রেখে দিই, তাহলে মেশিনটা রানিং হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অজানা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেকটাই হালকা লাগছিল। এরকম অনেক অজানা কথা আছে, অনেক কষ্টের কথা আছে, যেটা মনের মধ্যে এখন পর্যন্ত লুকিয়ে রেখেছি। এখন থেকে কিছু কিছু অজানা কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।